আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মহামারী করোনাকালীন সময়ে তোমরা নিজ নিজ বাসাতে থেকে ইনশাল্লাহ সবাই সুস্থ আছো এবং সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের ক্লাস। আমি গতদিন আমার ক্লাসের শেষের দিকে বলেছিলাম যে আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের জ্যামিতিক প্রমাণ শেখাবো। আমি কি বলেছিলাম যে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের জ্যামিতিক প্রমাণ শেখাবো। তো সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা যে উপপাদ্যটির প্রমাণ আজকে শিখব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নেই যে উপপাদ্য 10-এর সাধারণ নির্বাচনটি কী ছিল। দেখো, উপপাদ্য 10 তৃতীয় অধ্যায় সাধারণ নির্বাচনটি ছিল পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। এর অর্থ হচ্ছে যে একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, দ্যাট মিন্স একই সরলরেখায় অবস্থিত। আমি আগেও বলেছি যে আমরা সম্পাদ্যের প্রমাণ বা অঙ্কন, উপপাদ্যের প্রমাণ যেটিই শিখি না কেন, উভয় ক্ষেত্রে আমাদের প্রধান যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে সাধারণ নির্বাচনটি বারবার পড়তে হবে। তার কারণ সাধারণ নির্বাচনটা আমরা বারবার পড়লে সাধারণ নির্বাচনের যে শব্দগুলো থাকবে তার অর্থ আমরা বুঝতে পারবো, আর তার অর্থ সহ পুরো বাক্যটা যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের প্রমাণে বা অঙ্কনে অত্যন্ত কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আমরা প্রমাণ করব যে একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। তার মানে পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। তো এই প্রমাণ শিখতে আমাদের প্রথম যেটি লাগবে, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো, এখানে তিনটি শব্দ আছে, পরিকেন্দ্র আছে, ভর কেন্দ্র আছে, লম্ববিন্দু আছে। আমরা এই তিনটি জিনিস কি, এদের বিষয়ে আমরা একটু জেনে আসি। দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে পরিকেন্দ্র সম্পর্কে জানা। দেখো, এই পরিকেন্দ্র সম্পর্কে তোমরা সাধারণ গণিতের সাধারণ গণিতের 8ম অধ্যায়ের সম্পাদ্য 9 এখানে শিখে আসতো একটি সম্পাদ্যের অঙ্কন। সেখানে বলা ছিল যে একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, দ্যাট মিন্স পরিকেন্দ্রটি হচ্ছে কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। দেখো, ওখানে তোমরা যে প্রমাণটি শিখেছিলে, এরকম একটা ত্রিভুজ নিয়েছিলে, এই ত্রিভুজের মনে করো আমি একটি নাম দিয়ে দিলাম, এর যে কোনো দুটি বাহুর লম্ব দ্বিখণ্ডক, মনে করো এবির আমরা একটা ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকলাম। একে একটা, এই যে বৃত্তচাপ দুটো পরে একে দেখাই দিলাম, এই বৃত্তচাপ দুটি সংযোগ রেখা বরাবর যে রেখা, এইটি হচ্ছে এবি রেখার লম্ব সমদ্বিখণ্ডক। আরেকটি রেখা নিলাম, মনে করো এসি, তার লম্ব সমদ্বিখণ্ডক সাপোজ আমরা এটা আঁকলাম। এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। দ্যাট মিন্স এই বিন্দুকে কেন্দ্র করে যদি যে কোনো শীর্ষের সমান দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে কোনো বৃত্ত আঁকা যায়, ওই বৃত্তটি ত্রিভুজটির 3টা শীর্ষ দিয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে পরিকেন্দ্র সম্পর্কে কি শিখলাম, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটির বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। ওকে, এখন আমরা শিখব ভর কেন্দ্র।
দেখো ভর কেন্দ্র হচ্ছে, আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের 3টা শীর্ষ নিলাম এ বি সি। ভর কেন্দ্র হচ্ছে এই যে কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা আঁকতে হবে। এটি হচ্ছে ওই ত্রিভুজের একটি মধ্যমা। যে কোনো ত্রিভুজের একটি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটি ওই ত্রিভুজের মধ্যমা। এরকম দুটি মধ্যমা, কোনো ত্রিভুজের দুটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা আবার বলি, কোনো ত্রিভুজের দুটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে ওইটাই হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। এই ভর কেন্দ্র সম্পর্কে আমাদের একটি তথ্য আছে, সেই তথ্যটি হচ্ছে ভরকেন্দ্র সবসময় এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। দ্যাট মিন্স এটি যদি হয় ভরকেন্দ্র, এটি যদি হয় মধ্যমা, এটি যদি হয় মধ্যমা এডি, আর জি যদি হয় ভরকেন্দ্র, তাহলে এই উপরের অংশটি হবে 2 ভাগ আর নিচের অংশটি হবে 1 ভাগ। এটি হচ্ছে ভরকেন্দ্রের আরেকটি, ত্রিভুজের ভরকেন্দ্রের আরেকটি তথ্য। এবার আমাদের জানতে হবে যে লম্ববিন্দুটা কি। দেখো লম্ববিন্দু অত্যন্ত সহজ, একই রকম ধারাবাহিকতায় লম্ববিন্দু হচ্ছে, আমরা একটা ত্রিভুজ নেই, 3টা শীর্ষ নিলাম, 3টা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকো। 3টা আঁকতে পারো, 2টাও আঁকতে পারো। 2টা আঁকলেই যে বিন্দুতে ছেদ করবে, তৃতীয়টা লম্ব আঁকলেও একই বিন্দু দিয়ে যাবে। এটি হচ্ছে লম্ববিন্দু। এখন আমাদের লম্ববিন্দু সম্পর্কে আমরা একটু রিপিট করি। কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই ত্রিভুজের, দ্যাট মিন্স কোনো ত্রিভুজের যে কোনো দুটি শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যে বিন্দুতে ছেদ করবে, দ্যাট মিন্স সেটি হচ্ছে লম্ববিন্দু। বা 2টা লম্ব রেখা তা কিন্তু না, 3টা লম্ব রেখাই কিন্তু একই বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা এখন লম্ববিন্দু জানতে পারলাম যে কোনো ত্রিভুজের একটি শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে লম্ববিন্দু। এখন আমাদের এমন একটি চিত্র আঁকতে হবে যে চিত্রটিতে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই রেখার উপরে অবস্থিত হবে। এরকম একটি চিত্র আমাদের সমন্বয় করে আঁকতে হবে। তোমাদের বইয়ে সুন্দর একটি চিত্র আছে, আমরা চিত্রটি আঁকার চেষ্টা করি, দেখি আমরা কতটুকু আঁকতে পারি। আমার অঙ্কনটা আসলে তো যথাযথ হবে না, মোটামুটি আমি চেষ্টা করব একটা অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকতে। আমরা একটা বৃত্ত নিলাম। প্রশ্ন হতে পারে, স্যার ত্রিভুজের প্রমাণে বৃত্ত আসলো কেন? উত্তরটা একটু আগেই বলেছি, যেহেতু পরিকেন্দ্রর ক্ষেত্রে বৃত্তের প্রয়োজন আছে, এই জন্য ত্রিভুজের পরিকেন্দ্র বের করতে গেলে পরিবৃত্তের কেন্দ্র যেহেতু ত্রিভুজের পরিকেন্দ্র, সো এই জন্য আমাদেরকে বৃত্ত আঁকতে হয়েছে। এবার আমরা চিত্রটি এখানেই একটা নামকরণ করে দিলাম, এ বি সি। এবার আমরা মোটামুটি 3 শীর্ষ থেকে সমান দূরে অবস্থিত এরকম একটা বিন্দু আমরা নিলাম, যেটা হচ্ছে পরিকেন্দ্র, নাম দিলাম এস। এ থেকে একটি লম্ব আঁকলাম বিপরীত বাহুর উপরে, এটা লম্ব। বি থেকে একটি লম্ব আঁকলাম, এর নাম দিলাম এডি, এটা হলো বিই। এই লম্ব দ্বয় যে বিন্দুতে ছেদ করলো সেটাকে আমরা নাম দিলাম ও, এটা হচ্ছে লম্ববিন্দু। আর এখন আমরা একটা মধ্যমা আঁকবো, এই বিন্দু থেকে আমরা একটা মধ্যমা আঁকছি। আমরা একটা মধ্যমা আঁকলাম, নাম দিলাম এপি। এবার আমাদের 2টা কাজ, একটা আছে এস আর পি যোগ করে দিলাম, আর এস আর ও যোগ করে দিলাম। দেখো আমরা এখান থেকেই কি আমাদের প্রমাণ করতে হবে সেটা কিন্তু আমরা
এইখান থেকে তার ধারণাটি পাবো। বিষয়টি হচ্ছে কি, যে আমাদের প্রমাণ করতে হবে পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। দেখো অঙ্কন অনুসারে এটি হচ্ছে পরিকেন্দ্র, এটি হচ্ছে লম্ববিন্দু, আর পরিকেন্দ্র এবং লম্ববিন্দুগামী রেখাটি হচ্ছে এসও। তাহলে কিন্তু আমাদের বলার অপেক্ষা রাখে না যে এখানে এইটাই আর একটা বিন্দু হতে পারে, এবং সেই বিন্দুটি হচ্ছে মধ্যবিন্দু, সেটি হলো ভরকেন্দ্র। এখানে আমরা একটা নামকরণ করলাম জি। দ্যাট মিনস আমাদের এখন কাজ হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে জিটি হচ্ছে ভরকেন্দ্র। আমরা জিকে যদি ভরকেন্দ্র প্রমাণ করতে পারি তাহলে কিন্তু এই চিত্রের আলোকে প্রমাণটি করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন প্রমাণ করে দেখাবো জি বিন্দুটি হচ্ছে ভরকেন্দ্র। এখন জিকে যদি ভরকেন্দ্র প্রমাণ করতে হয়, আমি কিন্তু ভরকেন্দ্রের বিষয়ে একটু আগে একটি তথ্য দিয়েছি, সেটি হচ্ছে ভরকেন্দ্র মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে মধ্যমাটি হচ্ছে এপি, এপিকে ভরকেন্দ্র যে অনুপাতে ভাগ করছে আমরা একটু লিখে রাখি। এখানে একটা অংশ এজি আর একটা অংশ জিপি, এই যে এজি ইস টু জিপি, এই যে এজি ইস টু জিপি। জিকে যদি ভরকেন্দ্র হতে হয় তাহলে এজি আর জিপির অনুপাত হবে 2:1। আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে যে এজি আর জিপির অনুপাতটি হচ্ছে 2:1। ওকে, আমরা এখন প্রমাণে চলে যাব। দেখো এই প্রমাণে যেতে যে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি। দেখো এই ত্রিভুজ এস পি জি আর একটা ত্রিভুজ হচ্ছে এ জি ও। এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী দেখাবো, সদৃশ্যকোণী থেকে সদৃশ্য দেখাবো, সদৃশ থেকে আমরা তার বাহুর অনুপাত সমান প্রমাণ করব। দেখো গতদিন আমি চতুর্দশ অধ্যায়ের উপপাদ্য 32 এবং 35 প্রমাণ করেছিলাম। তার একটি কারণ ছিল, আজকে যে উপপাদ্যটি করছি দেখো ওই উপপাদ্যের থিঙ্কিংটা আমাদের এখানে কাজে লাগতেছে। এই জন্য যেহেতু গতদিন আমি ওইটা করেছি তার আলোকেই কিন্তু আমি আজকে এটি শুরু করেছি। ওটিও ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল, এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট উপপাদ্য। তা আমরা ওই সদৃশ্যকোণীর এবং সদৃশ্যর যে অনুপাত, বাহুর অনুপাতের থিঙ্কিংটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে আমাদের দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ দুটিকে আমরা সদৃশ্যকোণী প্রমাণ করব। এস পি জি ও ত্রিভুজ এ জি ও, এই দুটো ত্রিভুজের আমরা তিনটা করে কোণ সমান দেখাবো। দেখো এই ত্রিভুজের দুটি করে কোণ আছে বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। সেই বিপ্রতীপ কোণ কি, এস জি পি ইকুয়াল টু এ জি ও। এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এবার প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজে দুটি একান্তর কোণ আছে। একান্তর কোণ কিভাবে আমরা একান্তর আর অনুরূপ কোণ সম্পর্কে আমরা একটু জেনে নেই। যে আমাদের এই যদি দুটি সমান্তরাল রেখা হয়, এই যদি তার একটা ছেদক হয়, আমরা জানি একই দিকের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ আর বিপরীত দিকের কোণগুলো হচ্ছে একান্তর কোণ। দেখো এইটার বিপরীত পাশে আছে, এটা একান্তর কোণ। দুটি রেখা যদি সমান্তরাল হয়, বা আমরা অন্যভাবে বলতে পারি এখানে যেভাবে আছে যে এই দুটি সমান্তরাল রেখা, এটি তাদের ছেদক, তাহলে এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। এখানে সেরকম একটা চিত্র আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এসপি, আমি বলছি যে এসপি আর এও বা এডি সমান্তরাল। কেন সমান্তরাল? এটি হচ্ছে লম্ব রেখা, আমি এখন বলতে চাচ্ছি এটিও লম্ব। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটি কেন লম্ব? উত্তর হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র থেকে তার বিপরীত বাহুর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটি হচ্ছে লম্ব, আর পি হচ্ছে বিসি বাহুর এস থেকে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। সুতরাং এটি হচ্ছে লম্ব। আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। এই যদি একটা বিন্দু হয়, এই যদি একটা রেখা হয়, এখান থেকে অনেকগুলো রেখা আঁকো এই রেখার উপরে। একটা দেখো এইটা হচ্ছে এই রেখার চেয়ে এই রেখাটি বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, এইটি সবচেয়ে ছোট। এবং দেখো
এইটা আর এইটা সবচেয়ে কাছাকাছি। সুতরাং শর্টেস্ট ডিস্টেন্স যেটি, দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটি লম্ব। সুতরাং এই রেখার থেকে এস বিন্দুর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব এসপি, সুতরাং এসপি হচ্ছে লম্ব। সো এখন আমরা বলতে পারি যে এসপি আর এডি যেহেতু উভয় বিসি বাহুর উপরে লম্ব, সুতরাং এরা কি সমান্তরাল। এই অনুযায়ী দেখো, এই হলো এসপি আর হলো এডি। চিত্রের দিকে তাকাই, খেয়াল করে দেখো, ঠিক এরকম ঘটনাটি ওখানে আছে। এই হচ্ছে তাদের ছেদক। তাহলে এই দুটো কোণ হচ্ছে কি একান্তর কোণ। সেই অনুযায়ী আমরা বলতে পারি এই কোণটি আর এই কোণটি হচ্ছে একান্তর কোণ। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি আরও দুটো কোণ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে এস পিজি আর একটা হচ্ছে জিএও। আমরা জানি দুটি ত্রিভুজের দুটি করে কোণ যদি সমান হয়, অবশ্যই ওই ত্রিভুজের অবশিষ্ট কোণটি সমান। তাহলে আমরা বলতে পারি অবশিষ্ট কোণ দুটো আছে, আমরা সমান লিখি। এই ত্রিভুজের অবশিষ্ট কোণ আছে পিএসজি, আর এই ত্রিভুজের অবশিষ্ট কোণ আছে হচ্ছে জিওএ। দেখো, এই দুটি ত্রিভুজের তিনটা করে কোণ, অনুরূপ তিনটা করে কোণ সমান হয়েছে। তা আমরা গতদিনের থিঙ্কিং থেকে বলতে পারি যে দুটি ত্রিভুজের যদি তিনটি করে কোণ, অনুরূপ তিনটি করে কোণ সমান হয়, তাহলে তারা সদৃশ্যকোণী। আর যদি দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী হয়, অবশ্যই তারা সদৃশ, এবং সদৃশ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত অবশ্যই সমান। তো যেহেতু আমরা এই দুটি ত্রিভুজের কি করেছি, এই দুটো ত্রিভুজকে আমরা তিনটা করে কোণ, অনুরূপ কোণ সমান দেখিয়েছি, সুতরাং আমরা বলতে পারছি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ কোণে এদের বাহুর অনুপাত সমান। এখন আমার প্রশ্ন, আমরা সমানটা লিখব কিভাবে? সমানটা আসলে লেখা ক্ষেত্রে একটু সহজ পদ্ধতি আছে। যদি আমরা সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুপাত লিখি, খুব ইজি হয়ে যাবে। এই কোণের বিপরীত বাহু কি আছে? এস জিপি। ছোট ত্রিভুজের ক্ষেত্রে এস জিপি, এই কোণের বিপরীত পাশে আছে এসপি। এর নিচে আসবে এই কোণের বিপরীত বাহু এজিও। বড় ত্রিভুজের ক্ষেত্রে এজিও, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এও, ইকাল টু এসপিজি। এসপিজির বিপরীত পাশে আছে কি? এটার বিপরীত পাশে আছে এসজি। আর এখানে আছে কি? জিএও। এই কোণের বিপরীত পাশে আছে কত? এই ত্রিভুজের জিও। আর এখন আমার বাকি আছে কি কি? সেই দুটোর অনুপাত দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই দুটি কোণের সমান বাহুগুলোর অনুপাত, সেটি হচ্ছে জিপি আর হচ্ছে এজি। দেখো, আমি তিনটা করে অনুপাত সমান লিখেছি। আসলে দুটি ত্রিভুজকে সদৃশ্যকোণী বানাইলে এইভাবেই আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমার প্রমাণটা কি আছে। আমার প্রমাণের জন্য যেটি সহজ বা যে যতটুকুই আমাদের দরকার, আমরা ঠিক ততটুকুই নেব, তার চেয়ে বেশি আমাদের নেওয়ার কোনো দরকার নেই। আমাদের এই প্রমাণের জন্য আমাদের এখানে এই দুটো অনুপাত সমান নেওয়ার দরকার, এটা আমাদের দরকার নাই। সুতরাং আমরা এই দুটোকে নিব, আমরা এই দুটোকে একটু বিপরীতকরণ করে লিখি। আমাদের আর এটুকু দরকার নাই, আমরা একটু বিপরীতকরণ করে এখানে লিখি যে সাপোজ এটাকে আমরা আগে লিখি যে এজি বাই জিপি ইকাল টু এও বাই এসপি লিখলাম। এখন একটা বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি, যেটি তোমাদের বইয়ের উপপাদ্যের প্রমাণে একদম প্রথম দেখে দিয়েছে। আমি প্রথমে ওটাই করি নাই কেন? আমার যেখানে দরকার আমি চাইছি যে তোমাদের সেখানেই দেখাবো। তোমাদের এখন তোমরা যে বইটা পড়ো, এটার প্রথম সংস্করণ সম্ভবত 2012 সালে। এর আগে যে বইটি তোমাদের ছিল, ওই বইটিতে জ্যামিতি অংশ আলাদা ছিল, বীজগণিত অংশ আলাদা ছিল। ওই জ্যামিতি অংশতে 4th অধ্যায়ের 2 নম্বর একটি উপপাদ্য ছিল। সেই উপপাদ্যটির সাধারণ নির্বাচনটা আমি বলছি যে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে লম্ববিন্দু পর্যন্ত দূরত্ব পরিকেন্দ্র থেকে শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বের দ্বিগুণের সমান। আমি ওই উপপাদ্যটি তোমাদের বইয়ে একেবারে সাধারণ নির্বাচনটুকু বইয়ের উল্লেখ করা আছে। দেখো, আমি ওই থিঙ্কিং থেকে এখানে লিখছি যে
কোনো ত্রিভুজের শীর্ষ থেকে লম্ববিন্দু পর্যন্ত দূরত্ব, আমাদের লম্ববিন্দু ও, লম্ববিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এও হবে। পরিকেন্দ্র থেকে এই শীর্ষের বিপরীত বাহু, দ্যাট মিনস বিসি, এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব দ্বিগুণের সমান, তাহলে 2SP। এইটা আমরা এখন জানলাম। এটা তোমাদের বইয়ে প্রথম দিকে এটা লেখা আছে, মানে এই তথ্যটি দেওয়া আছে। এখন আমরা কি করব, এ ওর জায়গায় 2SP বসাই দেই। দেখো AG বাই জিপি ইকাল টু এ ওর জায়গায় 2SP বাই SP। দেখো SP SP উভয় পাশ থেকে অপসারণ করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, AG বাই জিপি ইকাল টু 2/1, দ্যাট মিন্স AG অনুপাত জিপি ইকাল টু 2:1। দেখো আমাদের যেটি প্রমাণ ছিল এটা আসছে। তার মানে এজি এবং জিপি রেখাদের কমান বিন্দু দেখো জি। তার মানে আমরা বলতে পারি জি বিন্দুটি এপি রেখাকে 2:1 অনুপাতে কি করেছে, বিভক্ত করেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, তাহলে আমরা শিখতে পারলাম যে জি বিন্দুটি, বা আমরা প্রমাণ করতে পারলাম জি বিন্দুটি হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। এখন দেখো আমাদের অঙ্কন অনুসারে এস ছিল অঙ্কন অনুসারে পরিকেন্দ্র, ও ছিল অঙ্কন অনুসারে লম্ববিন্দু, আর আমরা এখন প্রমাণ করলাম জি হচ্ছে পরিকেন্দ্র। তাহলে একই রেখা এখানে আছে যে এস জি ও, এবং একই রেখার উপরে যেহেতু তিনটা বিন্দু আছে, সুতরাং আমাদের প্রমাণটি হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো যে আমি হয়তো কোনো কোনো জায়গায় এক জিনিস একাধিকবার উচ্চারণ করছি বা বলছি, তার কারণ আসলে তোমাদের কোনো উত্তর বা রিফ্লেক্ট কিন্তু আমার এখানে নেওয়ার সুযোগ নেই। আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে উত্তর দিতে হবে, এজন্য আমি চেষ্টা করেছি বা আমি চেষ্টা করছি যাতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমার থেকেই বের হয়ে আসে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করছি যাতে তোমরা এই উপপাদ্যগুলো মোটামুটি বুঝতে পারো। এর পরেও কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো হয়তো তোমার না বোঝার অনেক বিষয় তোমাদের থাকবে। তোমাদের আমি একটা বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে তোমরা যদি মনে করো যে এখান থেকে কোনো জিনিস আমার কাছে জানার আছে, তোমরা একটা কাজ করতে পারো, সেটি হচ্ছে আমার ফেসবুকে ঢুকে আমার ইনফো থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে আমাকে কল করতে পারো, অর আমার মেসেঞ্জারে আমাকে কল করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের জবাব দিতে। তবে একটি কথা ক্লিয়ার করে দেই, তোমাদের প্রশ্নের যদি যথাযথ জবাব আমি দিতে পারি আমি দিব, আমার জানা থাকলে আমি জবাব দিব, আমার যদি জানা না থাকে আমি জেনে তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি কোনো অজানা তথ্য বা ভুল তথ্য তোমাদেরকে অবশ্যই দিব না। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করছি করোনাকালীন সময়ে তোমরা যেহেতু ঘরে বসে আছো, হয়তো তোমাদের পাঠে একটু পিছিয়ে আসো, এই চিন্তা ভাবনা থেকে তোমাদেরকে আমি প্রায় বলা যায় ডেইলি একটি করে ক্লাস দিব। আশা করি তোমাদের এই ক্লাসে কিছু না কিছু হলে উপকৃত হবে। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থেকে তোমাদের চাহিদা মোতাবেক না হলেও আমি মোটামুটি তোমাদের দুই গণিতের বিশেষ বিশেষ জায়গা, যে জায়গাগুলোতে আমার কাছে মনে হয় তোমাদের একটু সমস্যা হতে পারে, ওই জায়গাগুলো থেকে তোমাদের আমি কিছু কিছু ক্লাস দিতে পারি। আর আরও একটি তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো একটি বিষয় নিয়ে আমি একটি ক্লাস নিলে তোমাদের ভালো হয়, তোমরা আমার কমেন্টস বক্সে বা কমেন্টসে আমাকে লিখতে পারো যে স্যার এই বিষয়টির ক্লাস নিলে আমাদের ভালো হয়। আমি চেষ্টা করব ধারাবাহিকতা রক্ষা করে তোমাদের সেই ক্লাসটা নিয়ে দিতে আমি চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই করোনাকালীন সময়ে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করুন। তোমরা পরিপূর্ণ সুস্থ অবস্থায় নিজ বাসায় নিরাপদে থাকো, সেই প্রতিশ্রুতি বা সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।